হ্যালো। আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর কি বলবো। এই বৃষ্টির মধ্যে কি রান্না করব ভাবছিলাম। কারণ এত সুন্দর ওয়েদারে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এবার মেয়ের বাবা তো যাবে স্কুলে সকালবেলা, তাই তাড়াহুড়ো করে ভাবলাম কি রান্না করি। তো ভাবলাম আজকে ডিমের ঝোল রান্না করি। বেশ মশলা টশলা মাখিয়ে মাংসের মতন করে ডিমের ঝোল রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, তো ডিম সিদ্ধ করে নিয়েছি আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, একটু তাড়াহুড়ো তো রয়েছেই, সেই কারণে আমি ডিম আর আলু একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা মিক্সিং বাটিতে একটু মশলা করে নেব। শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর একটা টমেটো নিয়েছি। তারপরে এই যে ডিমগুলো খোসা ছাড়ানোর সময় একটা ডিমের যা অবস্থা হয়েছে তার কি বলবো, পুরো ছোলা মুরগির মতন হয়ে গেছে। মানে তার খোসাগুলো কী জানি উঠে গিয়েছে। ডিমগুলো সিদ্ধ করার সময় আমি যদিও লবণ দিয়ে নিয়েছিলাম, আমি জানি যে লবণ দিলে খোসা ছাড়াতে সুবিধা হয়, কিন্তু এই ডিমটার কেন জানি এরকম হয়েছে জানি না, হয়তো ওর কিছু একটু প্রবলেম ছিল, ও একটু বেশি নাজুক ছিল, ওর ছাল চামড়াগুলো পুরো উঠে গেছে। তো যাই হোক, এবার ডিমগুলোকে একটু আমি চিড়ে নিলাম, নাহলে ছুটে ফুটে পুরো আমার নাক মুখ জ্বলে পুরো ফোসকা পড়ে যাবে, সেজন্য একটু চিড়ে নিলাম। তারপর হচ্ছে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তখন একটু তেল দিয়ে ডিমগুলো ছেড়ে দিয়েছি। এবার এখন কিন্তু আমি বেশি ভাজা করব না, কারণ হচ্ছে ডিমগুলো বেশি ভাজলে না কেমন শক্ত শক্ত হয়ে যায়, আর ওগুলো না আমাদের ডাইজেস্ট করতে অসুবিধা হয়। আমি অনেক দিন আগে শুনেছিলাম, তো যবে থেকে শুনেছি তবে থেকে আমি আর সিদ্ধ ডিম বেশি করে ভাজি না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে সিদ্ধ ডিম ভাজার সময় লবণ হলুদটা না দিলেই ভালো হয়, কিন্তু আমার কেমন জানি একটু লাগে, যার কারণে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়েই দিই। না দিলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু ওই যে একটা অভ্যাস হয়ে গিয়েছে না দিলে কেমন লাগে, তারপর আবার আমি ভুলেও যাই। তো তারপরে এই যে যতটুকু তেল ছিল, তো আমি পরে তো আর ফোড়ন দেবো না, সেই জন্য আরেকটু তেল অ্যাড করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, কারণ পরে তো আর ফোড়ন দেবো না। আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এগুলো দিলে না একটু বেশ ফ্লেভারটা ভালো হয়, আমার ভালো লাগে আর কি। তো সেই জন্য আমি ফোড়ন টোড়ন একটু দিতে ভালোবাসি, একটু দিয়ে দিই আর কি, আমার ভালো লাগে। তারপরে এই যে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। একটা পেঁয়াজ না, মনে হয় আমি দুটো পেঁয়াজ কেটেছিলাম। আমার ঠিক মনে পড়ছে না, যে আমি ভুলে গিয়েছি কাটার সময় কেটেছিলাম কটা, এখন ভুলে গিয়েছি। তো যাই হোক, হয়তো দুটো পেঁয়াজই হবে। তারপরে এই যে পেঁয়াজগুলো ভাজা করে নিয়েছি, আর ওই যে মিক্সিতে যে মশলাগুলো করব সেগুলো করা হয়ে গেছে। এবার সেটা আমি পুরো ঢেলে দিয়েছি, আর মিক্সি ধুয়েও একটু জল দেবো। আমরা তো আগে শিলপাটে যখন রান্না করতাম, আমার মায়েরা দেখতাম শিলপাটার ধোয়া জল না দিলে রান্না নাকি টেস্টি হতো না। তো সেই রকম এখন আমরা তো শিলপাটা ইউজ করি না, তো আমরা মিক্সি ইউজ করি। তো ওটা না ধুয়ে জল, মানে ওটা ধুয়ে জল না দিলে আমার মনে হয় কি রান্নায় টেস্টি হয় না। তো সেই কারণে আমি একটু ধুয়ে দিলাম, জল দিলাম, আর টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ আর এবং হলুদ দিয়ে দেবো। আর জলটা দিলাম কেন, এই জলটা দিয়ে মানে ঢেকে ঢেকে কষালে না কাঁচা মশলার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যায়। আমি অনেক রান্না খাই যেগুলো কষা হয়, কিন্তু দেখি ওই কাঁচা মশলার একটা গন্ধ থাকে। তো সেই কাঁচা মশলার গন্ধ থাকলে না আমার রান্না যতই টেস্টি হোক না কেন, আমার সেটা ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু জল দিয়ে এরকম ভাপ দিয়ে নিই, তাহলে কাঁচা মশলার গন্ধটা আর থাকে না। তারপরে এই যে দেখি কি একটু একটু লেগে লেগে আসছে, তো এই সময় আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। মানে মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না, কি বলবো, মনে হচ্ছিলো এখনই উঠি এখান থেকে একটুখানি ভাত দিয়ে খেয়ে নিই। ভাতের সঙ্গে কিন্তু এটাও ভালোই লাগবে খেতে, তাই না, গরম গরম ভাতের সঙ্গে। তারপরে যাই হোক, এই যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে নিচের তলায় যে লেগে পড়েছিল সেটা উঠে গিয়েছে। এবার এর মধ্যে আমি তো আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, যাতে তাড়াহুড়ো করে হয়ে যায়। আর যদি আলুটা না সিদ্ধ করে রাখতাম তাহলে তো আর একটু বেশি সময় লাগতো। তো সেই কারণে আমি ডিমের সঙ্গে সঙ্গে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সেই আলুগুলো না এর মধ্যে দিয়ে দেবো। আমি যতই করছি তারপরও দেখছি কি নিচে লেগে যাচ্ছে। যতই লেগে যাক না কেন, আমি এখন আর তেল দেবো না, কারণ এখন তেল দিলে সেই তেলটা অনেকটা বেশি হয়ে যাবে। তো তারপরে এই যে আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছিলাম। এখন আর বেশি কষাতে হবে না, কারণ মশলাটা তো অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে, এতে আর কাঁচা মশলার গন্ধ নেই। আর আলুটা তো সিদ্ধ করা রয়েছে, সেই জন্য আর বেশি যে ভাজা ভাজা করবো সেরকম করার দরকার নেই। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু আলুটা সিদ্ধই হয়ে গেছে, তো আলু সিদ্ধ করার তো আর প্রয়োজন নেই, শুধু একটু ঝোলটা ফুটলেই হয়ে যাবে। তারপরে এই যে আমি যতটুকু আমার ঝোলের প্রয়োজন ততটুকু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি।
তারপরে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যখন ফুটে উঠবে তখন যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো। আমার রান্নাগুলো না ভীষণ ইজি, আমি ইজি প্রসেসে রান্না করতে বেশি ভালোবাসি, মানে যাতে কম সময়ে তাড়াতাড়ি করে হয়ে যায় আর রান্নাগুলো যেন টেস্টিও হয় খেতে। কারণ আমরা তো সবসময় এত কষ্ট করি শুধু একটু ভালো খাওয়ার জন্য, তাই না? তো যাতে খাবারটা টেস্টি হয় সেজন্য যেভাবে রান্না করা দরকার সেভাবেই করি। তো তারপরে এই যে ঝোলটা এরকম হয়েছে, আর আমাদের বাড়িতে রান্না একটু আলু বেশি যায়, কারণ আমরা আলু খেতে সবাই খুব ভালোবাসি। তো রান্নাটা কেমন লাগলো সবাই জানাবে। টাটা।